সকালে আমি লাফ দিয়ে বিছানায় উঠে বসি। এখন বসে বসে ভাবতে থাকি কালকের রাতের সেই কথাগুলো। জানি না আজকে আমার জন্য কি অপেক্ষা করছে। জীবনের জন্য, টাকা জন্য হলেও আজকে আমাকে কাজে যেতেই হবে, কাজ করতেই হবে। আমি জানি কিমটাও আমাকে এত সহজে ছাড়বে না, কিন্তু আমিও দেখতে চাই সে আর কত দূর যেতে পারে। কিছুক্ষণ পর লিসার কল আসে। লিসার ফোনটা আমি রিসিভ করি। লিসা বলে, ওয়াইন, আজকে আমি যেতে পারবো না রে। ওয়াইন, কেন, কি হয়েছে? লিসা, একটা জরুরি কাজ আছে, পরে তোকে সব বলবো। ওয়াইন, আচ্ছা। এরপর আমি কলটা কেটে দিলাম। আর আমার মন ভালো না থাকায় আমি আর কথা বাড়ালাম না। আমার মাঝে শুধু একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছে, যে আজকে আমার সাথে কি হতে পারে। আর আমি চাই না আমার জন্য লিসাও কোনো সমস্যা হোক। লিসা যাবে না, ভালোই হবে। আমি একাই ওই কিম তাইয়ং এর সাথে মোকাবেলা করব। সবকিছু চিন্তা করতে করতে কখন জানি আমার সবকিছু গোছানো হয়ে গেল এবং আমি বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। সারা রাস্তা যেন আমি একটু শান্তিতে থাকতেই পারলাম না। সব সময় মনের ভেতর কেমন যেন একটি হুলুস থুলুস ভাব। এমন ভাবে পৌঁছে গেলাম অফিসে। আমি অফিসের ভেতরে যাই এবং ডেস্কে যেয়ে বসে আমার কাজ করতে থাকি। কিছুক্ষণ পর আমার কাছে একটা মেয়ে আসে আর আমাকে বলে, এ কার, ইংরেজিতে, মিস্টার ভি স্যার আপনাকে নিজের কেবিনে ডাকছে। ওয়াইন, আচ্ছা। এটা বলে আমি কেবিনের দিকে যেতে থাকি আর মনে মনে ভাবতে থাকি, ওয়াইন মনে মনে, কখনো তো আমার সাথে ভি স্যারের সাথে কথাই হয়নি। শুধু শুনেছি উনি অনেক বড় মনের মানুষ আর এই অফিসের মালিক। কি জানি আজকে হঠাৎ কেন ডাকলেন। লিসা থাকলে একটু সাহস পেতাম। এসব ভাবতে ভাবতে আমি কেবিনের সামনে এসে পৌঁছাই। ওয়াইন দরজা একটু ফাঁক করে মাথা বের করে দিয়ে ইংরেজিতে বলে, স্যার আসবো? খিমটায় ইংরেজিতে, হুম, আসো। আমি ভেতরে আসি আর তিনি আমাকে বসতে বলেন। আমি সামনে থাকা চেয়ারটিতে বসি। ওয়াইন ইংরেজিতে, আপনি আমাকে ডেকেছিলেন, কোনো কাজ আছে স্যার? কিন্তু ইংরেজিতে বলে, হুম, একটা ফাইল আমার সামনের দিকে এগিয়ে দিয়ে এই ফাইলটা একটু ঠিক করে নিয়ে আসবেন। এখানে সব কলারদের, মানে তুমি যাদের সাথে কথা বলেছো সবার নাম্বার আছে। তুমি এটা তোমার ফাইলের সাথে মিলিয়ে ক্লিয়ার করে দিবে আমাকে, কালকেই লাগবে। ওয়াইন মনে মনে, কেন জানি ওনাকে আমার অনেক চেনা চেনা লাগছে। মনে হচ্ছে ওনার এই চোখ আমি আগেও দেখেছি। ভয়েসটাও আমার অনেক চেনা মনে হচ্ছে। কিম চ্যাং ইংরেজিতে বলে, ওয়াইন, কি হয়েছে, কি ভাবছো? ওয়াইন ইংরেজি, না কিছু না, নিজেকে নিজেই বলি। আমি একটু বেশি এই কিম ট্যাংকে নিয়ে ভাবছি। আমি আর কোনো কথা না বলে ফাইলটা নিয়ে নিচের ডেস্কে চলে যাই আর কাজ শেষ করতে থাকি। কাজ শেষ করতে করতে একটু রাত হয়ে যায়, তারপরেও সব কাজ শেষ করে বাড়ির পথে রওনা হই। কেন জানি রাস্তায় অনেকবার আমার মনে হচ্ছিল আমার পেছনে কেউ আছে। আমি অনেকবার পেছন ফিরে দেখি, কিন্তু কাউকেই দেখতে পারি না। বাড়িতে পৌঁছে আমি আমি বেডরুমে যাই আর আমার পোশাক বদলে গোসলের জন্য বাথরুমে যাই। গোসলের পানি শরীরের উপর পড়তে যেন সারাদিনের ক্লান্তি এক পলকেই শেষ হয়ে গেল। একটা তৃপ্তি ফিরে পেলাম শরীরে। শান্তিতে চোখ বন্ধ করে নিলাম। ঠিক তখনই আমার চোখে বিয়ের মাস্ক পরা মুখটা ভেসে উঠল। হঠাৎ আমি চোখ খুলে ফেলি আর মনে মনে বলি, ওয়াইন মনে মনে, কেমন যেন চেনা চেনা লাগে আমার। সত্যি ওনাকে আমি চিনি, কিন্তু আমাদের তো আগে কোথাও দেখা হয়নি। তাহলে এত চেনা চেনা কেন মনে হচ্ছে আমার? আর উনি মাস্কই বা পরেছিলেন কেন? তাহলে কি উনি চান না আমি ওনার মুখটা দেখি? আমাকে লিসার সাথে এই বিষয়ে কথা বলতেই হবে। আমি তাড়াতাড়ি গোসল শেষ করে একটা তাওয়াল জড়িয়ে বাথরুম থেকে বের হই। বেডরুমে যেয়ে আমি লিসাকে কল করি। ওয়াইন বলে, হ্যালো লিসা। লিসা বলে, হুম ওয়াইন বল। ওয়াইন বলে, তোর সাথে আমার কিছু কথা আছে আমাদের বসের বিষয়ে। লিসা,
হয়েছে, হয়েছে। আর বলতে হবে না। আমি জানি আমাদের বস অনেক ভালো একজন মানুষ। তুই আরো শুনলে খুশি হবি, উনি আমাকে প্রমোশন দিয়েছে। আর আমাকে কানাডায় পাঠিয়েছেন। আমি তোকে সব বলতে চেয়েছিলাম, কিন্তু আজকে হঠাৎ আমি কানাডায় চলে আসায় আর কিছুই বলতে পারিনি। আর আসবো 6 মাস পর। তুই মায়ের খেয়াল রাখিস কেমন? ওয়াইন মনে মনে। হঠাৎ করে লিসাকে প্রমোশন আবার কানাডায়ও পাঠিয়ে দিলেন কিন্তু। লিসা ফোনের ওপাশ থেকে, কি হলো? আবার কই হারিয়ে গেলি? আর এখন রাখি, অনেক কাজ করতে হবে। ওয়াইন বলে, কিন্তু কথা শেষ করার আগে লিসা কলটা কেটে দেয়। আর আমি ব্যালকনি থেকে কারোর হাঁটার শব্দ শুনতে পাই। কিন্তু এখন এ সময় কে? আমি আস্তে আস্তে পা টিপে টিপে ব্যালকনির দিকে এগোতে থাকি আর বলতে থাকি, ওয়াইন ভীত স্বরে ইংরেজিতে, কে 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 ওখানে? ব্যালকনির পর্দা সরাতেই আমি যা দেখি তাতে আমার সিটা থেকে ঠান্ডা স্রোত বেয়ে নেমে যায়। ওয়াইন কাঁপা কাঁপা গলায় ইংরেজিতে, "আ- আ- আপনি এখানে আসলেন কিভাবে?" খিমটায়ও মাস্ক পরা অবস্থায় বাংলায় বলে, হুম, কেন? অবাক হলে নাকি? ওয়াইন, আপনি বাংলা জানেন? খিমটায়ও এক পা এক পা করে এগিয়ে আসতে আসতে, হুম, তাও অনেক ভালো, স্পষ্ট করুন। এটা বলার পরপরই একটা ভয়ানক হাসি দেয়। আমি একটু কেঁপে উঠি। ওয়াইন, আপনি আপনি কে? আপনি আমার অফিসের বস, মিস্টার ভি না? কিমটাও একটা হাসি দিয়ে নিজের মাস্ক খুলে ফেলে। এবার তুমিই বলো ওয়াইন, আমি কে? এটা বলেই কিমটাও নিজের মুখ আমার মুখের কাছে নিয়ে আসে। আমার ভয়ে গলা থেকে আওয়াজ বের হয় না। আমি কিমটাওকে এক ধাক্কা দিই, সে একটু সরে যায়। আর আমি এক দৌড়ে রুম থেকে বের হওয়ার চেষ্টা করি, কিন্তু রুমের দরজা লক করা। ওয়াইন শুকনো গলায় কাঁপতে কাঁপতে, দেখেন, আপনি এখান থেকে চলে যান, নয়তো কিমটাও একটা তাচ্ছিলের হাসি দিয়ে, নয়তো কি? ওয়াইন, আমি আমি কিন্তু পুলিশ ডাকবো। খিমটাইম, বেচারা ওয়াইন, তোমার জন্য না আমার অনেক খারাপ লাগছে। তুমি পুরোই একা। আমি যদি এখন তোমাকে আর ওই বুড়িটাকে মেরে ধুয়ে যাই, তাহলে কেউ এখানে তোমাদের লাশও দেখতে আসবে না। কিম তাইয়ের এমন কথা শুনে আমি জোরে জোরে কান্না করতে থাকি আর কিম তাইয়ের কাছে অনুরোধ করতে থাকি, ওয়াইন কিম তাইয়ের পা জড়িয়ে ধরুন, আমাকে যা করার করেন, কিন্তু লিসার মাকে কিছু করবেন না। কিম তাইয়ং, বাবা, তোমার নিজের জীবনের কোনো মূল্যই দেখিনি। আমি কিছুই বলি না, শুধু জল ভরা চোখে কিম তাইয়ের দিকে তাকিয়ে থাকি। কিম তাইয়ং আমাকে ওঠায় আর আমার গলা দেয়ালের সাথে জোরে চেপে ধরে। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হতে থাকে, আমার দম বন্ধ হয়ে আসে, চোখ মুখ লাল হয়ে যায়। তারপর কিম তাইয়ং আমাকে ছেড়ে দেয়। আমি দৌড়ে টেবিলের কাছে যাই আর গ্লাসে থাকা জল খেতে থাকি। কিম তাইয়ং আমার দিকে তাকিয়ে দাঁতের উপর দাঁত ধুয়ে বলতে থাকে, এটা তোর কিছুই না। আমি তোকে এমন শাস্তি দেব যে তুই নিজেই আমার কাছে মৃত্যু প্রার্থনা করবি। আমি নিঃশব্দে কিম তায়ংয়ের দিকে তাকিয়ে থাকি আর জোরে জোরে শ্বাস নিতে থাকি। এখন আমার এখান থেকে পালানোর কোনো উপায় নেই। আমি জানি আমি এখান থেকে কিম তায়ংয়ের চোখের বাহির কখনোই যেতে পারবো না। কিম তায়ং আমার কাছে এসে আমার মুখ চেপে ধরো। ওয়াইন, তুই জানিস তোর জন্য আমি শান্তিতে ঘুমাতেও পারছি না। সব সময় তোর শরীরে আমার চোখে ভাসে। এখন তো তোকে আমার লাগবেই। তোকে না পেলে আমি পুরো দুনিয়া শেষ করে দেব। আমি রুমের এক কোণে গুটিসুটি হয়ে বসে আছি আর কিমটায়ও এর সব কথা শুনছি।
এরপর কিম তায়ং আমার কাছে আসে আর আমাকে নিয়ে বিছানার উপর ছুঁড়ে ফেলে। আমি বিছানার উপর আছড়ে পড়ি। এরপর কিম তায়ং আমার কাছে আসে আর আমার উপর উঠে বসে। হাত দিয়ে আমার মুখ চেপে ধরে। আমার ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে আমাকে কিস করে। আমি ওকে ধাক্কা দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমি ওর জোরের সাথে পারি না। আর আমি জানি এসব বৃথা চেষ্টা ছাড়া আর কিছুই না। কারণ আজকের রাতের জন্যই কিম তায়ং লিসাকে কানাডায় পাঠিয়েছে। আমি অসহায়ের মতো বিছানায় শুয়ে থাকি আর কিম তায়ং আমার সাথে সেই রাত কাটায়। এরপর পাশে শুয়ে থাকে। আমার প্রথমবার হওয়ার কারণে আমার অনেক ব্যথা করে, কিন্তু কিম তায়ংয়ের সে তো আমার দিকে একবার তাকিয়েও দেখে না। অনেক রক্ত বের হতে থাকে, কিন্তু কিম তায়ং তো পাশে শুয়ে থাকে। আমি অঝরে কান্না করতে থাকি। কান্না করতে করতে কখন যে ঘুমাই নিজেও জানি না। পরের দিন সকালে আমার নিচে এত ব্যথা হয় যে আমি চোখ বন্ধ অবস্থায় বুঝতে পারি আমার নিচের রক্তকে পরিষ্কার করে দিচ্ছে। এটা টের পেয়ে আমি দ্রুত উঠে বসি। তাকিয়ে দেখি কিমটায়ও। কিমটায়ও আমার দিকে তাকিয়ে, কি হলো? ভয় পাওয়ার কিছু নেই। কাল রাতে আমার মাথা ঠিক ছিল না, তাই এসব করে ফেলেছি। আমি মলম লাগিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে না। আমি কালকের রাতের মানুষের কথা আর এখন যে মানুষের সাথে কথা বলছি তাদেরকে মেলানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই মেলাতে পারছি না। তাদের দেখতে একই রকম, কিন্তু এখনকার মানুষ রাতের মানুষটা থেকে একদম আলাদা। এই মানুষটার চোখে আমার জন্য একটু হলেও ভালোবাসা আছে, আর আগের মানুষটার চোখে আমার জন্য ছিল ঘৃণা, শুধুই ঘৃণা। এত ঘৃণা যে সেই ঘৃণা ভালোবাসাকেও হার মানাবে। কিম তায়ং আমাকে বলে, কি হয়েছে? কি এত ভাবছো? তুমি রেস্ট নাও, আজকে তোমাকে কাজে যেতে হবে না। আমি হাঁ করে কিম তায়ং এর দিকে তাকিয়ে থাকি। এরপর সে আমাকে বালিশ ঠিক করে দেয় আর আমাকে একটা পেন কিলার খেতে দেয়। আমিও ওষুধটা খেয়ে শুয়ে পড়ি আর কিম তায়ং চলে যায় অফিসে।